আমরা মোটামুটি সবাই জানি যে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা ৩টি ধাপে নেওয়া হয়। তার প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা বা বাছাই পরীক্ষা, এরপরে হচ্ছে মেইন পরীক্ষাটা যেটাকে আমরা লিখিত বলি বা লিখিত পরীক্ষা, আর ৩ নম্বর যে ধাপটা এটা হচ্ছে ভাইবা পরীক্ষা। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কোন ধাপটা আসলে সবচেয়ে সহজ, তাহলে এটার উত্তর হচ্ছে বিসিএস ভাইবা। আপনি কোনো কিছু প্রিপারেশন না নিয়ে, কোনো পড়ালেখা না করেও এই ভাইবাতে আপনি টপ রেজাল্ট করতে পারেন। আবার অনেক প্রিপারেশন নিয়ে, অনেক পড়ালেখা করে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন। এই টোটাল জিনিসটা ডিপেন্ড করে আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্সের উপর। এবং বিসিএস ভাইবা নিয়ে আপনি যত পড়ালেখা করেন, গাইড বই কেনেন বা বিভিন্ন কোচিংয়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আপনি মক ভাইবা দেন, এই সমস্ত অ্যাক্টিভিটির কাজই হচ্ছে আপনার আত্মবিশ্বাসের লেভেলটাকে বৃদ্ধি করা। আমি 43তম এবং 44তম বিসিএসের ভাইবায় অংশগ্রহণ করেছি এবং দুইটা ভাইবাতেই কিন্তু আমি সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। এবং আমার কাছে মনে হয়েছে এই যে দুইটা বিসিএসের ভাইবায় আমি যত প্রিপারেশন নিয়েছি, এই সমস্ত প্রিপারেশনের কোনো কিছুই ওই দিন পরীক্ষায় আমার কোনোই কাজে আসে নাই। কিন্তু এই প্রিপারেশন আমার ভেতরে যে আত্মবিশ্বাসের জন্ম দিয়েছিল, সেই আত্মবিশ্বাসেই কিন্তু খুবই চমৎকারভাবে আমি ভাইবা বোর্ড ফেস করে এসেছি। তো আজকের আলোচনায় আমরা বিসিএস ভাইবা নিয়ে একটা বিস্তারিত আলাপ আলোচনা করব, যে আপনার প্রস্তুতিটা আসলে কেমন হওয়া উচিত, কি করবেন কি করবেন না, এবং আপনার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস জন্ম দিতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। এবং যে আত্মবিশ্বাস দিয়ে আপনার আসন্ন বিসিএস ভাইবা আপনি খুবই চমৎকারভাবে শেষ করে আসতে পারবেন। এবং সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এইটা খুবই ক্যাজুয়াল আলাপ আলোচনা, কেননা এখানে কোনো স্ক্রিপ্টেড কোনো কিছু নাই। আমি সামনে লিখে নেই কি বলবো কি না বলবো, আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমার মনে হয়েছে যে যে জিনিসগুলো করা দরকার আমি আলোচনার মধ্যে সেই জিনিসগুলাই রাখার চেষ্টা করব। তো প্রথম ধাপে আমরা আসলে জেনে নেই যে ভাইবা বোর্ডটা আসলে দেখতে কেমন। এটা নতুনদেরকে অনেক সাহায্য করবে। ভাইবা বোর্ডটা আসলে একটা বিশাল বড় রুম, মোটামুটি বেশ বড় রুম। এই রুমে যে প্রধান টেবিল বা মাঝখানে যে বড় টেবিলটা থাকেন, এই টেবিলের পেছনে যিনি বসেন তিনি হচ্ছে আপনার বোর্ডের চেয়ারম্যান। আপনারা জানেন কতগুলো বিজ্ঞ সদস্য দিয়ে কিন্তু বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়। তো এই সব বিজ্ঞ সদস্যের একজন সদস্য হচ্ছে ওইখানে বসবেন, উনি আপনার বোর্ডের চেয়ারম্যান। এবং বেশ দূরত্বে দুই পাশে দুইটা আরও টেবিল থাকে, যে দুইটা টেবিলে হচ্ছে আরও দুইজন থাকেন। এই দুইজন সাধারণত বাইরে থেকে আনা হয়। তারাও আসলে এক্সপার্ট। এমন হতে পারে যে বাংলাদেশের কোনো আমলা বা কোনো ইউনিভার্সিটির শিক্ষক বা কোনো প্রফেশনাল যাদেরকে আসলে হায়ার করে আনা হয়, তারা হচ্ছে এক্সটার্নাল হিসেবে পরিচিত। তাহলে একটা প্রধান টেবিল, দুই সাইডে দুইটা টেবিল, আর একবারে সামনে একটা ছোট্ট টেবিল থাকবে এবং টেবিলের পেছনে একটা চেয়ার থাকবে, ওই চেয়ারে গিয়ে আপনি বসবেন। তার মানে ভাইবা বোর্ডটা হচ্ছে এরকম যে আপনি যে দরজা দিয়ে ঢুকলেন, দরজা দিয়ে ঢুকেই আপনার বসার জন্য একটা ছোট্ট চেয়ার টেবিল পাবেন এবং আপনার বরাবর সামনে আছেন আপনার বোর্ডের চেয়ারম্যান, আর দুই পাশে দুইজন আছেন, তারা হচ্ছেন এক্সটার্নাল। তিনজন মিলে আপনার ভাইবা নেবেন। সাধারণত যিনি চেয়ারম্যান তিনি কথাবার্তা শুরু করেন এবং আপনি কত মার্ক পাবেন সাধারণত এটা ডিপেন্ড করে ওই চেয়ারম্যানের উপর। এমন হতে পারে যে যে দুজন এক্সটার্নাল এসেছেন তার সাথে পরামর্শ করে যিনি চেয়ারম্যান তিনি মার্ক দিবেন। আবার এমনও হতে পারে যে চেয়ারম্যান নিজের ইচ্ছা মতন আপনাকে মার্ক দিবেন। এটা আসলে কি হয় এটা কখনোই জানা যায় না। তো এটা এক একজন চেয়ারম্যানের উপর ডিপেন্ড করে যে তিনি কেমন সিদ্ধান্ত নেবেন। তবে আমরা আশা করতে পারি যে তারা তিনজনই মূলত আলোচনা করে একটা সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে মার্কটা দেওয়া হয়। দ্বিতীয় ধাপে আমরা আলোচনা করি যে ভাইবাটা আসলে কেন নেওয়া হয়। ভাইবা কিন্তু আপনার সাবজেক্টিভ জ্ঞান কতটুকু এই জন্য নেওয়া হয় না। ভাইবাতে দেখা হয় আপনার অ্যাটিটিউড কেমন, আপনার কথাবার্তার ধরন কেমন, আপনি কথার মধ্যে প্রফেশনালিজম ফুটিয়ে তুলতে পারেন কিনা, আপনার মধ্যে সিভিল সার্ভিসে আসার মতন যে বাহ্যিক যোগ্যতা থাকা দরকার সেই জিনিসগুলো আছে কিনা। এটা কিন্তু এটা না যে আপনার চেহারা ভালো না খারাপ,
আপনার অ্যাটিটিউড ভালো না খারাপ, এবং আপনার কথাবার্তা থেকে সাধারণত এইটাই জাজ করার ট্রাই করা হয়। তবে কিছু ভিন্ন উদাহরণও আছে, জাস্ট এমন এমন কোশ্চেন করা হয় যে ধরেন প্রিলিমিনারি টাইপের কোশ্চেন, এইরকমও ব্যাপার স্যাপার ঘটে। এবং ভাইবা বোর্ডে এমনও হয় যে আপনাকে উদ্ভট কোশ্চেন করে আপনাকে আটকিয়ে দিয়েছে। সাধারণত এই আপনাকে আটকানো ট্রাই করে তারা দেখার ট্রাই করেন, তারা কিন্তু বিজ্ঞ সদস্য, তারা অনেক কিছু জানেন আসলে, তারা দেখার ট্রাই করেন যে আপনি ক্রিটিক্যাল মুহূর্তে কেমন আচরণ করেন, জাস্ট এতটুকুই। তো বিসিএস ভাইবার মেইন জিনিসটাই হচ্ছে আপনার অ্যাটিটিউড চেক করা, আপনার বাহ্যিক কথাবার্তার স্টাইল, এই জিনিসগুলো চেক করা। এখানে যত প্রশ্ন করা হোক, এর একটা প্রশ্নও যদি আপনি না পারেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তরে যদি বলেন যে সরি স্যার এটা আমার জানা নাই, তাহলে সরি স্যার এটা আমার জানা নাই এটাও কিন্তু একটা চমৎকার উত্তর। তো ঘাবড়ানোর কোনো কিছু নাই, এটা একটা খুবই সহজ জার্নি। 3 নম্বর ধাপে আমরা আলোচনা করি যে ওই দিন আপনার সাথে কি কি হবে। আপনাকে কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে, এবং এই কাগজপত্রগুলো আপনি সাধারণত ভাইবার 1 সপ্তাহ আগেই রেডি করে ফেলবেন। আপনার অরিজিনাল সার্টিফিকেটগুলো নিতে হবে, তার কিছু সত্যায়িত ফটোকপি নিতে হবে। আপনি যে প্রিলিমিনারি আবেদনের সময় যে আপনার অ্যাপ্লিকেন্ট কপি বা এটাকে বলা হয় বিপিএসসি ফর্ম 1, এটাকে নিতে হবে। এটা আপনি ওয়েবসাইটে আবার লগ ইন করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনার প্রবেশপত্র নিতে হবে, আপনার ছবি নিতে হবে, এই যে আরও কিছু ব্যাপার আছে, এটা গাইডলাইন দেওয়া থাকবে। সেই অনুযায়ী আপনি কাগজপত্রগুলো রেডি করে নিয়ে ওই দিন আপনি ঢুকবেন ভেতরে। তো ভেতরে প্রবেশ করার পরে একবারে হাতের ডান সাইডে বেশ একটা অডিটোরিয়ামের মতন একটা জায়গা আছে, ওই রুমে সবাইকে বসাবে, এবং ওই রুমে বসার পরে কিছুক্ষণ পরে কিছু কথাবার্তা বলে তারা এক এক করে রোল ডাকবে। ধরেন আপনার 10 জনের রোল ডাকলো, এই 10 জন উঠে গিয়ে সামনে দাঁড়াবে, তখন একজন গাইড থাকবেন যিনি ওই 10 জনকে নিয়ে চলে যাবেন। তার মানে ওই 10 জন একটা নির্দিষ্ট বোর্ডে ভাইবা দিবে। ওই দিন ধরেন যেদিন ভাইবা হবে, ধরেন 150 জনকে ডাকলো ওই দিন, তাহলে 150 জন ধরেন 15টা বোর্ডে ভাইবা দিবে। তাহলে আপনার যে বোর্ডটা সেই বোর্ডেও তিনি নিয়ে যাবেন। পরে আবার ধরেন 10-12 জন বা যে কয়জন আছেন তাদেরকে ডাকবে, তাদেরকে ডেকে তাদেরকে তাদের বোর্ডে নিয়ে যাবে। সাধারণত এই রোল নাম্বারগুলো র্যান্ডমলি অ্যাসাইন করা হয়, তো আপনি জানতে পারবেন না যে আপনার কোন বোর্ডে ভাইবা হবে। ওই দিন ওইখানে যাওয়ার পরে রোল নাম্বার ধরে যখন ডাকবে, যখন আপনাকে যিনি নিয়ে যাবেন লিফটে করে যখন তার সাথে যাবেন, গিয়ে আপনি ওই রুমে যাওয়ার পরে বুঝতে পারবেন যে এইটা আসলে কোন মেম্বারের বোর্ড, বা আপনি যে বোর্ডে ভাইবা দিবেন সেই বোর্ডের চেয়ারম্যান কে। তো ভাইবা বোর্ড যেমনটা বলেছিলাম, একটা রুম, আপনার রুমে 3 জন আপনাকে ভাইবা নিবে। ওই রুমের সাইডে ছোট্ট আর একটা রুম আছে, যেই রুমে ওইখানে দাপ্তরিক কাজ করার জন্য একজন বসেন, তার একজন হেল্পিং হ্যান্ড আছে। তিনি আসলে আপনার কাগজপত্রগুলো চেক করে আপনাকে সিরিয়াল ওয়াইজ দিবে। ধরেন 10 জন আসছেন, 1 2 3 4 করে আপনাদের সিরিয়াল পড়বে, এবং এই সিরিয়াল অনুযায়ী আপনারা ভাইবা দিবেন আসলে। তো আপনার কাগজপত্রগুলো তিনি সর্ট আউট করবে, দেখবে, আপনাকে ওইখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে, দেন আপনি ওয়েট করবেন এবং এক এক করে আপনাদের ডাকবে, ভাইবা দিবেন। ভাইবা দিয়ে বের হয়ে আপনি আপনার মেইন কাগজপত্র, যে মেইন সার্টিফিকেটগুলো আছে, এইগুলো নিয়ে আপনি চলে আসবেন। এই হচ্ছে ব্যাপার। তবে এখানে একটা বিষয় বলে রাখি, আপনি যদি কোনো কাগজপত্র ঠিকঠাক নাও নিতে পারেন, পরবর্তীতেও কাগজপত্র জমা দেওয়া যায়, এটা কোনো সমস্যা নাই। ওই যে যিনি ওইখানকার দাপ্তরিক কাজে সহায়তা করার যে লোকটা আছেন, তিনি আপনাকে এই বিষয়ে হেল্প করবেন। তো সাধারণত এক একজনকে ভাইবা বোর্ডে 10 থেকে 15 মিনিট রাখে, কখনো কখনো আরও কমও রাখতে পারে। তবে কিছু এক্সট্রা অর্ডিনারি গল্প আছে, আমি শুনেছি যে তাদেরকে 30 মিনিট রেখেছে, 35 মিনিট রেখেছে। এটা খুবই রেয়ার কেস, তো এটা হবে না, খুবই স্বাভাবিক। আপনি ধরেই রাখবেন আপনার ভাইবা হবে 8 থেকে 15 মিনিট। আসলে পড়ালেখার প্রিপারেশন আমরা একটু পরে আলোচনা করি, আগে ভাইবা বোর্ডের কিছু এটিকেট অ্যান্ড ম্যানার নিয়ে কথাবার্তা বলি। প্রথম কথা, ড্রেস আপ ভাইবা বোর্ডের জন্য খুবই 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 ইফেক্টিভ একটা জিনিস। ড্রেস আপ খুবই ইফেক্টিভ। প্রথম কথা, ছেলেদের জন্য বলি, আপনি একটা সাদা শার্ট গায়ে দিবেন এবং আপনি একটা চমৎকার টাই পরবেন।
আপনার টাইটা সাধারণত আমি মেরুন কালারের টাই পরতাম, 2টা বিসিএসে আমি মেরুন কালারের টাই পরে দিয়েছি, তবে খুব চক্কর বক্কর টাই আপনারা পরেন না। আমি বলবো মেরুন অথবা নীল সলিড কালারের টাই পরবেন, সেই টাইটা একবারে যেন চিকন না হয়, আবার যেগুলো যে স্টাইলিশ মানুষ পরে সিনেমার নায়করা যেগুলো পরে এগুলো না, আপনি একটা ফর্মাল টাই পরবেন এবং আপনার টাইয়ের হাইট হবে হচ্ছে আপনার বেল্টের বকলেস পর্যন্ত, ওইটার মানে আপনার বেল্টের যে বকলেসটা থাকে ওইটাকে টাচ করবে, এটা হবে আপনার টাইয়ের হাইট। সাদা শার্ট পরবেন এবং একটা স্যুট পরবেন। স্যুট হতে পারে পুরাপুরি ব্ল্যাক অথবা অফিসিয়াল নেভি ব্লু। আমি অফিসিয়াল নেভি ব্লুকেই বেশি প্রিফার করি, তো আপনি অফিসিয়াল নেভি ব্লুটাকে চয়েস করতে পারেন। এটা আপনারা সাধারণত ঢাকার বিভিন্ন জায়গা আছে, এলিফ্যান্ট রোড বা যেই জায়গায় আপনি যদি টাকা পয়সার শর্টেজ থাকে আপনার, সাধারণত 3,000 3,500 টাকায় আপনি কিনে নিতে পারবেন, তবে ফিটিংটা চমৎকার হওয়া চাই। আপনার স্যুটের যে প্যান্টটা, সেই প্যান্টটা যেন এমন না হয় যে নিচে অনেক ভাঁজ পড়ে আছে, হাইটটা হবে একবার স্ট্যান্ডার্ড হাইট, প্যান্টের হাইটটা। আপনি একটা জুতা পরবেন, সেই জুতাটা হবে অবশ্যই ব্ল্যাক কালারের জুতা এবং এইটা অক্সফোর্ড শু অথবা ডারবি শু, 2 টাইপের শু আপনি চয়েস করতে পারেন। একটা হচ্ছে অক্সফোর্ড আর একটা হচ্ছে ডারবি, এই 2টার যে কোনো আপনি শু চয়েস করতে পারেন। এবং আপনার প্যান্টের কালার এবং আপনার মোজার কালার অবশ্যই সেম হতে হবে। আপনি যদি অনেক শর্ট মোজা আছে, বসে পড়লেই প্যান্ট উঁচু হয়ে যায়, স্কিন দেখা যায়। একজন জেন্টেলম্যান কখনো তার পায়ের স্কিন দেখাবে না। আপনি যখন বসবেন আপনি জানেন আপনার প্যান্ট কিন্তু একটু উঁচু হয়ে যাবে, এমন যেন না হয় যে আপনার পায়ের স্কিন দেখা যাচ্ছে। আপনি অবশ্যই একটা লং মোজা কিনবেন এবং আপনার মোজার কালার এবং আপনার প্যান্টের কালার সেম হতে হবে। আপনার যেহেতু কালো শু পরবেন, আপনার বেল্টের কালার কালো হতে হবে। আপনি হাতে একটা ঘড়ি পরবেন, সাধারণত সবচেয়ে ফর্মাল ঘড়ি হচ্ছে বেল্টের ঘড়ি, মানে বেল্ট বলতে হচ্ছে লেদারের বেল্ট দিয়ে একটা ফর্মাল ডায়ালারের যে ঘড়ি, এইগুলো সাধারণত হচ্ছে সবচেয়ে ফর্মাল ঘড়ি। তবে আপনি চেইনের ঘড়িও পরতে পারেন, তবে চেইনের ঘড়ি এরকম আছে যে চেইনের ঘড়ি একবারে সামনে আসে স্টাইলি এই জায়গা চলে আসে, এটা যেন না হয়। আপনার ঘড়িটা যেন মোটামুটি থাকে। এবং আপনার স্যুট এবং শার্টের কলার, এটা খুবই ইফেক্টিভ একটা জিনিস, মাথায় রাখবেন। শার্টটা একটু যেন বাইরে থেকে দেখা যায়, আপনার স্যুটের ভেতর থেকে শার্টের হাতাটা সাধারণত 1/2 ইঞ্চি বের হয়ে থাকবে, অনেক বের হয়ে থাকবে ব্যাপারটা না, 1/2 ইঞ্চি মতন বের হয়ে থাকবে। এটা মেনটেন করাটা খুবই জরুরি। আপনি যে স্যুট কিনবেন, আপনার স্যুটে 2টা বাটন থাকবে, এখানে 2টা বাটন থাকবে। সাধারণত আপনি উপরের বাটন লাগানো অবস্থায়, 2টা বাটনই লাগানো অবস্থায় না, উপরের বাটন লাগানো অবস্থায় আপনি ভেতরে ঢুকবেন এবং যখন আপনাকে তারা বসতে বলবে তখন বাটনটা খুলে আপনি বসবেন। আবার যখন উঠে আসবেন, আপনি উঠে দাঁড়ানোর সাথে সাথেই উপরের বাটনটা লাগায় দিবেন, নিচের বাটনের সাথে আপনার কোনো ফাংশনই নাই। এই ছোট ছোট জিনিস কিন্তু জেন্টেলম্যানের আচার আচরণ, এইটা কিন্তু অনেক বোর্ড মেম্বার এইটা কিন্তু লক্ষ্য করেন। আবার এমন আছে যে এটা খুবই মাইনর, এটা তিনি খেয়ালই করতেছেন না, এটাও হতে পারে। তবে স্যুটের বাটন এটা মেনটেন করা উচিত। আপনি উপরের বাটন লাগানো অবস্থায় ভেতরে ঢুকবেন, বাটন খুলে বসবেন এবং আপনাকে যখন উঠে যেতে বলবে আপনি উঠে উপরের বাটনটা লাগিয়ে আপনার ডকুমেন্টস নিয়ে আপনি বের হয়ে চলে আসবেন। তো এই হচ্ছে মেইন ব্যাপার। আর চুল টুল সাধারণত ফর্মালি কাটবেন, যাদের ক্লিন শেপ আছে তারা ক্লিন শেপ করবেন, আগের দিন রাতে শেপ করলেই হবে, সকালে শেপ করার প্রয়োজন নাই। আর যদি আপনার দাড়ি থাকে তাহলে দাড়িটা ধরেন আমার মতো দাড়ি থাকলেও সমস্যা নাই, আপনি দাড়িটাকে জাস্ট একটু সাইড টাইড দিয়ে একটু অর্গানাইজড করে নিয়ে যাবেন, এগুলো কোনো ঝামেলা না। তবে কথাবার্তা আপনি ভাইবা বোর্ডে যা বলবেন এটা খুবই জরুরি বিষয়। আপনি ধরেন অনেক সাসার করতেছেন, এটাও কিন্তু অনেক খারাপ। আপনি ধরেন ওইখানে গিয়ে দাসত্ব দেখাচ্ছেন, এটা কিন্তু খুবই খারাপ। বা আপনি ভাইবা বোর্ডে এমন আচরণ করলেন বা এমনভাবে ইনডাইরেক্টলি বললেন এই চাকরিটা আপনার খুবই দরকার, আপনার এই চাকরি না হলে কিছুই হবে না, এ জাতীয় কোনো কথাবার্তা বলা যাবে না। আপনি খুবই ফর্মাল থাকবেন। আমার পরামর্শ হচ্ছে আপনি খুবই ফর্মাল থাকবেন, যতটুকু স্যার বলা যায় ততটুকুই আপনি স্যার বলবেন। তবে
আপনার ভাইবা বোর্ডের যিনি চেয়ারম্যান, আপনি যদি জানতে পারেন বা আপনি জানেন যে তিনি কর্মজীবনে অ্যাডমিন ক্যাডারে কাজ করেছেন বা বাংলাদেশের একজন আমলা ছিলেন বা তিনি পুলিশ ক্যাডার থেকে এসেছেন, এই রকম যদি আপনি জানেন, তখন আপনি একটু বেশি বেশি স্যার বলতে পারেন। ধরেন এইরকম আপনি বললেন যে স্যার সরি স্যার, এটা স্যার আমার জানা নাই, এটা আপনি বলতে পারেন। তবে সাধারণত আপনি বলবেন যে সরি স্যার, এটা আমার জানা নাই। বা আপনাকে যদি বারবার সে ধরেন রাগ করতেছে যে আপনি পারেন, এই তুমি তো কিছুই পারো না, আসছো কেন, তোমাদের মতন লোকের তো চাকরি করার কোনো প্রয়োজন নাই, এরকম হতে পারে। এটা কিন্তু জাজ করে যে আপনি এইরকম ইমার্জেন্সি সিচুয়েশনে বা আপনার সাথে এইরকম একজন মানে খুবই একটা বিব্রতকর সিচুয়েশনে আপনি পড়েছেন। এই সিচুয়েশনে আপনি কি একবারে উলটপালট হয়ে যান, মানে আপনি কি একবারে শকে একবারে স্ট্রেসে পড়ে গেলেন, নাকি আপনি স্বাভাবিক থাকার ক্ষমতা আপনার আছে? কেননা আপনার কর্মজীবনে এরকম বহু সিচুয়েশন তৈরি হবে। তো এরকম সিচুয়েশনে আপনি আসলে কেমন আচরণ করেন, এটা তারা দেখতে চায়। এই জন্যই কিন্তু এই বিজ্ঞ সদস্যরা আপনার সাথে এরকম কিছু আলাপ আলোচনা করতে পারে, যে আপনাকে দেখি একটু চাপ দিয়ে, যে আপনি যাই বলেন এই কিছুই হয় নাই আপনার, আপনি তো কিছুই পারেন না, আপনি এখানে আসছেন কেন, শুধু শুধু আপনি এরকম আসছেন, যা ফেল করাই দেবো, এরকম এরকম। কিন্তু তখন আপনাকে বলতে, মানে তিনি যাই বলুক, আপনি বলবেন যে সরি স্যার, সরি স্যার, সরি স্যার। আপনি এটা খুবই ফর্মালি বলবেন। আপনি নাই পারতে পারেন, তবে আপনি যদি ওই টাইমে ঘেমে যাচ্ছেন বা আপনি খুবই বিব্রতকর সিচুয়েশন তৈরি হচ্ছে এবং আপনার ভয় পাচ্ছেন এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজে ওইটা দেখা যাচ্ছে, এটা ভাই খুবই খারাপ। এবং ভাইবা বোর্ডের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে, যিনি আপনার সাথে কথা বলছে তার চোখের দিকে তাকিয়ে কথা বলা। চোখের দিকে তাকিয়ে কথা বলা মানে চোখ রাঙানো না, চোখে চোখ রেখে কথা বলা ফর্মাল ওয়েতে। ধরেন তিনজন আপনার সামনে আছেন, যিনি বরাবর আছেন তিনি বোর্ডের চেয়ারম্যান, আপনার ডানে একজন আছে, আপনার বামে একজন আছে। যখন চেয়ারম্যান কথা বলছেন তখন আপনি তার দিকে, আপনি তার আইকনটাকে তার দিকে থাকবেন। তিনি যখন কোশ্চেন করতেছেন আপনার বডি ল্যাঙ্গুয়েজে যেন এই জিনিসটা প্রকাশ পায় যে আপনি খুবই মনোযোগ দিয়ে তার কথা শুনতেছেন। যখন ডান পাশের বা আপনার বাম পাশের জন কথা বলবে তখন আপনি কিন্তু পুরো এরকম বামে ঘুরে গেলেন। ব্যাপারটা এরকম না। কিন্তু আপনি যে চেয়ারে বসছেন, আপনার চেয়ার সাধারণত হাতলওয়ালা চেয়ার দেয়, যে হাতল থাকে। এখন হাতলে কি আপনি হাতলে হাত রেখে বসবেন? সাধারণত না, আপনি এইভাবে বসবেন। আপনি জাস্ট চেয়ারের উপর এভাবে বসবেন, আপনার যে হাঁটুর উপরে আপনার হাত রাখবেন এরকম। এই যে এই কানই আবার হাত ইয়ের উপর বাঁধায় দিবেন না, চেয়ারের হাতলে বাঁধায় দিবেন না। আপনি জাস্ট ফর্মাল ওয়েতে এবং আপনার পিঠ সোজা করে, আপনার পিঠ কিন্তু চেয়ারের যে পেছন আছে এই পেছনের সাথে লাগবে না কিন্তু, মানে আপনি কিন্তু এরকম হেলান দিয়ে বসবেন না গিয়ে, আপনি জাস্ট এইরকম ফর্মাল ওয়েতে বসবেন। আপনি যখন এইরকম কথা বলবেন আর কি, যখন আপনার বামের জন কথা বলবে তখন আপনার চেহারাটা তার দিকে ঘোরাবেন, নট বডি ঘুরায় ফেলবেন, আপনি চেহারাটা ঘোরাবেন এবং উনি কথা বললেই ওনার দিকে ঘোরাবেন। যখন যে কোশ্চেন করবে তখন আপনার তার দিকে কন্টাক্ট হতে হবে। এবং আপনি মানে খুবই ভয় পেয়ে আছেন বিষয়টা এরকম না। সাধারণত আমি একটু মুচকে হাসি মুখ রাখতাম যে তিনি কোশ্চেন করতেছেন, আমি কথা বুঝতেছি, এরকম খুবই ধরেন তাকিয়ে আছি এরকম। তো এবং তিনি যদি এরকম বলে যে আপনি আমার কথা শুনতেছেন, আমি বলছি স্যার, জি স্যার, দেন আপনি আপনার মতন করে আনসার দিলেন। এবং পারলেন না, আপনি জাস্ট বলবেন যে স্যার সরি স্যার, এটা আমার জানা নাই। এবং এমন সিচুয়েশন তৈরি হতে পারে, আপনাকে জিজ্ঞাসা করা হলো এই বলেন তো বাংলাদেশের রাজধানী কি? আপনি বললেন স্যার বাংলাদেশের রাজধানী ঢাকা। তখন আপনি বললেন, তিনি আপনার যিনি প্রশ্ন করেছেন তিনি বলল, এই মিয়া তুমি তো কোনো খবরই জানো না। এরকম ক্যাজুয়ালও বলতে, আপনাকে বলতে পারে এই মিয়া তুমি তো কোনো খবরই জানো না, গত রাত্রে তো ঢাকার রাজধানী চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশের রাজধানী তো এখন থেকে বরিশাল, আপনি জানেন না এটা? তো আপনি কিন্তু তার সাথে তর্ক করবেন না, আপনি কিন্তু বলবেন না না স্যার রাজধানী তো চেঞ্জ হয় নাই। আপনি কিন্তু সে ধরেন আম দেখায় বলতেছে এটা তো কাঁঠাল, আপনি বলবেন যে সরি স্যার, এটা আমার জানা নাই স্যার। ধরেন আপনাকে বলা হলো যে বরিশাল রাজধানী হয়ে গেছে, আপনি এটা জানেন না। আমি যে সরি স্যার, আমি তো স্যার এটা জানি না। আপনি কিন্তু আবার এটা বলতে পারবেন আমার জানা মতে স্যার ঢাকাই রাজধানী, আমি তো স্যার মোটামুটি শিওর ঢাকাই রাজধানী, এটা কিছুই বলবেন না। যদি আপনার কোনো উত্তর তিনি না নেন তখন আপনি জাস্ট এটা বলতে পারেন যে সরি স্যার, আমারটা ভুল হতে পারে স্যার। যেমন 43তম বিসিএসে মানে আমাদের রিনিউয়েবল সোর্স থেকে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করি, সেই বিদ্যুৎ উৎপাদনে পার ইউনিটে খরচ কেমন হতে পারে?
তো আমি বলেছিলাম যে স্যার 8 থেকে 12 টাকা, আমি একটু মানে ইয়ে রেখে বলেছি, সাধারণত 10 থেকে 12 টাকা প্রবাবিলি, আমি এখন ভুলে গেছি, তবে আমি এরকম 8 থেকে 12 টাকা বলেছি। তখন তিনি বলতেছিল এটা বোধহয় ভুল উত্তর, এটা তো হওয়ার কথা না, আপনি কি শিওর? তখন আমি বলেছি যে স্যার আমার উত্তর স্যার ভুল হতে পারে, আমি তখন বলছে এটা আপনি দেখে নেবেন, কিন্তু আমি কিন্তু বলি নাই যে স্যার আমি শিওর। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার এই তথ্যের সোর্স কি, তখন আমি কিন্তু ডাইরেক্ট কোনো সোর্স বলি নাই, আমি বলছি স্যার আমি তো পত্রিকায় পড়েছিলাম স্যার, তবে আমার উত্তর স্যার ভুল হতে পারে স্যার, আমি খুবই দুঃখিত স্যার। তখন তিনি বলছে যে ঠিক আছে আপনি উত্তরটা দেখে নেবেন, কিন্তু আপনি যদি আর্গুমেন্টে চলে যেতেন তাহলে পরবর্তীতে ব্যাপারটা আরও বেশি কঠিন হতে পারতো আর কি। আর মেয়েদের ড্রেস আপের ক্ষেত্রে বলি, আপনি খুবই চমৎকার কালারের, সাধারণত এটা লেভেন্ডার কালার হলে খুবই ভালো, লেভেন্ডার কালার বা আরও কী কালার আছে যেন, পেস্ট কালার টাইপের, জামদানি টাইপের একটা শাড়ি পরবেন, মানে খুব চক্কর বক্কর আলাদা শাড়ি না। এবং অর্নামেন্টসের ক্ষেত্রে প্রচুর অর্নামেন্টস পরে যাবেন, আপনার হাতে চুড়ি এই সমস্ত জিনিস অ্যাভয়েড করা উচিত। আপনি চমৎকার একটা শাড়ি পরবেন, শাড়ি কত দামি পরতেছেন এটা ইম্পর্টেন্ট না, শাড়িটা কত চমৎকারভাবে আপনি পরতেছেন এইটা খুবই ইম্পর্টেন্ট। চমৎকারভাবে শাড়ি পরতে হবে, এবং শাড়ি পরার পরে আপনার ধরেন পা থেকে আপনার গলা পর্যন্ত, এই আপনার পা থেকে গলা পর্যন্ত এইটুকের মধ্যে যেন কোনো স্কিন দেখা না যায়, আপনার স্কিন যেন দেখা না যায়। আপনি সাধারণত মেয়েদের যে শু টাইপের যে বিষয়টা আছে, এটার নাম কি আমি জানি না, এটা আপনি পরবেন। এবং মোজার ক্ষেত্রে আপনারা স্কিন কালারের মোজা পরবেন, আর যে হিজাব পরেন তিনি খুব চমৎকারভাবে হিজাব পরবেন। একবারে আপনি মানে নিজেকে একবারে ঢেকে যাবেন না। আর অর্নামেন্টসের ক্ষেত্রে সাধারণত আমি দেখেছি যে খুবই লাইট একটা পার্লের একটা অর্নামেন্টস আপনি গলায় পরতে পারেন, তবে সেটাও যেন খুবই এক্সট্রাভ্যাগেন্ট না হয়। সো আপনার অর্নামেন্টসের দিকে খুবই নজর রাখতে হবে আর কি, যে খুবই ধরেন আপনি বিশাল একটা গোল্ডের ইয়ে পরে গেছেন, এটা কিন্তু খুবই নোটিসেবল, এটা খুব খারাপ দেখা যায়, এটা প্রফেশনাল ইয়ে না। বাট যে আপনি শাড়িটা পরেছেন, শাড়ির উপরে আপনি একটা ব্লেজার পরতে পারেন, ব্লেজার ওই দিনের আবহাওয়া অনুযায়ী ব্লেজার পরতে হবে, এটা ম্যান্ডেটরি না, বাট আপনি পরতে পারেন। তবে আপনার শাড়িটা যদি খুবই চমৎকারভাবে আপনি ক্যারি করতে পারেন তাহলে ব্লেজার পরার দরকার নাই। আর যদি আপনার কাছে মনে হয় যে ব্লেজার পরলে আপনি বেশি কনফিডেন্ট ফিল করবেন, দেন ইটস ওকে, আপনি চমৎকার একটা ব্লেজার পরতে পারেন, তবে কালারটা সাধারণত ব্ল্যাক হবে অথবা অফিসিয়াল নেভি ব্লু হবে। এবং আপনার সাজগোজ ধরেন আপনি প্রচুর মেকআপ টেকআপ করে গেছেন, এই জিনিসটা কিন্তু করবেন না ভাই। আপনি এমনিতেই সুন্দর, আপনাকে আরও বেশি সুন্দর করার দরকার না। আপনি লাইট মেকআপ করতে পারেন, টাচ আপ যেটাকে বলে, যে আপনি জাস্ট ইয়ে করছেন। আবার ধরেন আপনি খুবই চকচকা টাইপের লিপস্টিক পরে গেছেন, এটা করবেন না। লিপস্টিক পরতে পারেন, তবে সেটা যেন খুবই লাইট হয়, মানে এটা খুব বেশি নোটিসেবল, যেই দেখতেছে আপনার নজর পড়তেছে বিষয়টা এরকম যেন না হয়। বা চোখে যে কাজল টাজল আরও কী আপনারা দেন, এই জিনিসগুলো যেন খুব নোটিসেবল না হয়, মানে আপনি খুবই ফর্মালভাবে যাবেন আপনি, এটা কিন্তু আপনি কোনো পার্টিতে যাচ্ছেন না, তো এইটা খুবই নজর রাখবেন আর কি। তো এইটা খুবই সাধারণ কথাবার্তা এতক্ষণ বললাম, এটা আপনারা জানেনই আমি বিশ্বাস করি, যারা জানেন না তারা এই জিনিসটা মেনটেন করার ট্রাই করবেন। ছেলেদের জন্য বলি, স্যুটের বাটন খোলা বাটন লাগানো ভাই, সহজ মনে হচ্ছে ভাই, মনে থাকবে না, দেখবেন যা বসে গেছেন বাটন খুলেন নাই, আবার বাটন খুলছেন তো উঠে আসছেন বাটন লাগান নাই। বাসায় প্র্যাকটিস করবেন এবং চেয়ারে বসার প্র্যাকটিস করবেন এখন থেকেই। আপনাদের সামনে যাদের ভাইবা আছে এখন থেকেই যেখানেই বসবেন আপনারা এই হাতটা এইভাবে রাখবেন এবং পিঠ লাগাবেন না, খুবই ফর্মাল ওয়েতে বসার প্র্যাকটিস করবেন, এটা এখন থেকেই করবেন। কেননা প্রফেশনাল লাইফে যদি আপনারা যান, আপনার সিনিয়রের সামনে আপনি কখনোই চেগায় এভাবে বসতে পারবেন না, বা একবারে পিঠ লাগায় এরকম বাঁকা করে এরকম বসতে পারবেন না। আপনি খুবই ফর্মালভাবে সেখানেও ধরেন আপনি এইরকম বসতে পারবেন না। ধরেন আপনি যদি অ্যাডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন, আপনি যখন সহকারী কমিশনার হিসাবে কোনো জেলা প্রশাসকের কার্যালয়ে আপনি কর্মরত থাকবেন, তখন কিন্তু আপনার যিনি জেলা প্রশাসক আছেন তার সাথে আপনার প্রত্যেক দিন একাধিকবার সিটিং হতে পারে, সেখানেও গিয়ে কিন্তু আপনি চেয়ারে এইভাবে বসতে পারবেন না, এটা প্রফেশনাল অ্যাটিটিউড না। আপনি খুবই ফর্মালভাবে বসবেন, পিঠ লাগাবেন না। তো এটা আপনার এখন থেকেই আপনি প্র্যাকটিস করে ফেলেন, এটা কোনো বিষয় না। এবার আসি পড়ালেখা, খুবই কঠিন জিনিস ভাই পড়ালেখা। বিসিএস ভাইবার পড়ালেখা কিছুই করতে হবে না, আপনাদেরকে কিছুই পড়তে হবে না, না পড়লেও আপনি অনেক ভালো করতে পারেন।
তবে আমি আগেই বলেছি না, বিসিএস ভাইবার যে মেইন জিনিসটা হচ্ছে আত্মবিশ্বাস। আপনি পড়ালেখাটা করবেন শুধুমাত্র আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। এই জন্য বাজার থেকে একটা গাইড বই কিনে নেবেন, যে কোনো গাইড বই। বাজারে প্রচুর গাইড বই কিনতে পাওয়া যায়, অনেক বিভিন্ন গ্রুপে বিভিন্ন বইকে হাইলাইটেড করা হয়, এই করা হয় সেই করা হয়। আমি বলবো আপনি 2টা গাইড বই কিনেন, এই মধ্যে কম্পেয়ার করেন যে কোনটা আপনার কাছে ভালো লাগে। অমুক গ্রুপে অমুক ভাইয়ারা বলতেছে যে ভাইবা এই বইটা খুব ভালো, এই বইটা খুব ভালো, এটা আমি বিশ্বাস করি না। আমি এইরকম একাধিক বই কেনার পরে আমার কাছে যে বইটা ভালো মনে হয়েছিল আমি এটা বইটা পড়েছিলাম। আপনি এটা পড়বেন। সাধারণত আপনার চয়েস লিস্টের 1, 2, 3, ধরেন আপনার চয়েসটা এরকম হতে পারে বিসিএস পররাষ্ট্র, বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ। তাহলে এই 3টা ক্যাডার দিয়ে কিন্তু স্পেসিফিক 3টা অধ্যায় ওই বইতে আছে। ওইখানে কিছু মৌলিক কোশ্চেন আছে, যেমন বিসিএস প্রশাসনের পদ সেপন কী, আপনার পদটার নাম কি, নির্বাহী ম্যাজিস্ট্রেট আর ধরেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পার্থক্য কী, মোবাইল কোর্ট আইন কী, তারপরে আপনার ধরেন একজন জেলা প্রশাসকের কার্যাবলী কী, একজন ইওনোর কার্যাবলী কী, এবং আপনাকে একটা সিচুয়েশন দাঁড় করাবে, এই সিচুয়েশনে কী কাজ করা লাগবে, এরকম আরও অনেক বিষয় আছে। একবারে ফান্ডামেন্টাল, যে বই কিনেন ওই বইতে ওই জিনিসগুলো লেখা আছে। এই ফান্ডামেন্টাল কোশ্চেনগুলা কিন্তু পারতে হবে। ধরেন আপনাকে বলা হলো, বলেন তো আপনি যদি প্রশাসনের সুপারিশপ্রাপ্ত হন, আপনার প্রথম পদের নাম কি হবে, আপনি কোন পদে যোগদান করবেন, এটা যদি আপনি না বলতে পারেন তখন কিন্তু আপনাকে ফেল করায় দিবে। মৌলিক কোশ্চেন আপনাকে পারতে হবে ভাই, একবার মৌলিক কোশ্চেনগুলো পারতে হবে। সেই অধ্যায়গুলো একটু ফোকাস রাখবেন। এবং সাম্প্রতি যে ঘটনা পৃথিবীতে ঘটতেছে, ধরেন আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় এবং ইন্টারন্যাশনাল যে বিষয়, এই বিষয়গুলোতে কি ঘটনা ঘটতেছে এর সামারি আপনার কাছে থাকতে হবে। একবারে যে খুবই হাই ভোল্টেজ কথাবার্তা, ধরেন আজকে এলন মাস্ক একটা দল গঠন করছে, সেই দল রেজিস্ট্রেশন হয়েছে কি হয় নাই, এইরকম কোশ্চেন করবে না। সাধারণত জেনারেলাইজড কোশ্চেন করে। তো আপনি যদি কিছু নিউজ ফোকাস করেন, তবে আমি বলবো যে আপনি বাংলাদেশে অধিকাংশ মিডিয়ার নিউজ অনেক সময় বায়াসড নিউজ থাকে, তো সেক্ষেত্রে আপনি যে খুঁজে বের করবেন সেটা আন্তর্জাতিক কোনো নিউজ মাধ্যম হতে পারে যারা কোনো বায়াসনেস সারাল নিউজ দেয়, এদের নিউজ আপনি দেখতে পারেন। এবং আমি বলবো আপনি ইংলিশ নিউজই দেখেন, কেননা ভাইবাতে একটা ইংলিশ স্পিকিংয়ের একটা ব্যাপার আছে। এখানে একটা প্রসঙ্গ চলে আসছে যে ফরেন ক্যাডার থাকলেই আপনার ইংরেজিতে ভাইবা হবে কি না, এইরকম কোনো নিয়ম ধরাবাঁধা নাই। তবে সাধারণত এটা হতে পারে যে টোটাল ভাইবাটা আপনার সাথে ইংরেজিতে হতে পারে, আবার টোটাল ভাইবাটা আপনার সাথে বাংলায়ও হতে পারে, আবার টোটাল ভাইবাটা বাংলা এবং ইংরেজিতে হতে পারে। যেমন 43তম বিসিএসে আমার 2টা কোশ্চেন ইংরেজিতে ছিল আর সবই বাংলাতে ছিল। যে ভাষায় তিনি প্রশ্ন করবেন আপনার ভাইবা বোর্ডে, আপনি সেই ভাষায় উত্তর দিবেন। কিন্তু 44তম বিসিএসে 2টা কোশ্চেন ছাড়া পুরা ভাইবা আমার সাথে ইংরেজিতে চলেছে। তবে এই ইংরেজি গ্রামাটিক্যালি রাইট হচ্ছে কিনা এইগুলা কোনো কিছুই মেন করে না। আপনি ইংলিশ বলে আপনার বক্তব্য যিনি প্রশ্নকর্তা আছেন, আপনার বোর্ডের যারা সদস্য আছে তাদেরকে বোঝাতে পারতেছেন কিনা, এটাই আসলে মেইন বিষয়। আপনি হির পরে যে হি গোজ না বলে হি গো বলতেছেন, এটা কোনো প্রবলেম না। এমন হতে পারে যে অতীতের একটা কথা বলতে গিয়ে আপনি পাস্ট টেন্স না বলে আপনি প্রেজেন্ট টেন্সে বলতেছেন, এটাও কোনো প্রভাব ফেলে না। আপনি কনফিডেন্ট থাকবেন। এবং সাধারণত আমি বলবো যে যাদের ফরেন ক্যাডার ফার্স্ট চয়েস আছে তারা আর একজন এইরকম বের করেন এবং আপনারা কথাবার্তা বলেন। তবে এইখানে আরেকটা বিষয় বলে দিই, এই আপনারা যারা ভাইবা ক্যান্ডিডেট আছেন দেখবেন বাংলাদেশের বেশ কিছু কোচিং সেন্টার আছে, তারা মক ভাইবা নেয় এবং সেই মক ভাইবার বেশ কিছু শর্টস ক্লিপ তারা তাদের সোশ্যাল মিডিয়াতে দেয় এবং ওইখানে বেশ কিছু ইউনিক কোশ্চেন করে। এইগুলো দেখতে পারেন রিলস হিসেবে, কিন্তু এইগুলাকে কিন্তু আমলে নিয়েন না। সাধারণত এত চকচকা ভাইবা হয় না। ভাইবা বোর্ডের ভেতরের সিচুয়েশান এবং বাইরে যত কথাবার্তা আছে সাধারণত এই জিনিসের সাথে কোনো মিল নাই। এবং আর একটা বিষয় বলি, আপনি বিভিন্ন ভাইবা এক্সপিরিয়েন্স বিভিন্ন গ্রুপে বিভিন্ন জন শেয়ার করবে, এর মধ্যে কয়টা আসলে অনেস্ট ভাইবা এক্সপিরিয়েন্স আর কয়টা ফেব্রিকেটেড,
এটা নিয়ে আমার সন্দেহ আছে। সো সাধারণত এই জিনিসগুলোকে বিশ্বাস করার কোনো যুক্তি আছে বলে আমার কাছে মনে হয় না। আপনি চুপচাপ থাকেন, ওইটা একটা খুবই নর্মাল জায়গা, একবারে নর্মাল। ধরেন আমার 44তম BCS এর এক্সপিরিয়েন্স বলি, আমাকে এইভাবে বলতেছে, আমি রুমে গিয়েছি, সাধারণত আবার অনেকেই বলে মে আই কাম ইন স্যার, আমি জাস্ট এই জিনিস পছন্দ করি না। আপনি বাংলায় শুরু করবেন, আপনি বলবেন স্যার আসতে পারি স্যার, বক্তব্যটা বুঝতে পারছেন, স্যার আসতে পারি স্যার, তিনি আপনাকে ডাকবেন যে আসেন আসেন আসেন, সাধারণত এরকম, হ্যাঁ আসেন আসেন আসেন। তখন আপনি গেলেন, গিয়ে চেয়ারের পাশে আপনি দাঁড়াবেন, তিনি বলবেন বসেন, তখন আপনি বসবেন এবং বলবেন ধন্যবাদ স্যার। তিনি যদি বাংলায় বলে যে বসেন, আপনি বলবেন ধন্যবাদ স্যার, আপনি বলবেন না থ্যাংক ইউ স্যার। এরপরে তিনি যে ভাষায় কথা বলবেন, আপনার ভাইবা বোর্ডের যারা মেম্বার, আপনি সেই ভাষায় কথা বলবেন। এটা খুবই কনসাস থাকা উচিত এই জায়গায়। 44তম ভাইবায় আমার সাথে যেটা হচ্ছিল, আমাকে বলেছে হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমি কিন্তু এই পাশে বলতেছি জি স্যার, জি স্যার। তিনি তখন বলতেছে তার এইটুকু তিনিই বললেন, কিন্তু আমার বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন। এরপরে বলল তো ইঞ্জিনিয়ার সাহেব কি অবস্থা? আমি বললাম স্যার আলহামদুলিল্লাহ স্যার। তখন বলতেছে যে কি চয়েস কি, একবারে ক্যাজুয়াল। দেখেন আপনার এই যে শুরুতে তিনি একটা ডাক দিলেন তো ইঞ্জিনিয়ার সাহেব, এইটাতেই কিন্তু আপনি একবারে সহজ হয়ে গেলেন বিষয়টা। কোনো ভাইবা বোর্ড আপনার সাথে একটু রুডলি আপনার সামনে তারা উপস্থাপন করতে পারে নিজেদেরকে। আমি আগেই বলেছি এইটা আপনাকে শুধুমাত্র আপনি চাপ নিতে পারেন কিনা এই জন্য আর কি। যাই হোক, আমরা পড়ালেখায় ছিলাম, তো আপনি একটা বই কিনবেন, দুইটা বই কিনবেন, এর মধ্যে যেটা ভালো এটা আপনি চয়েস করবেন এবং আপনি টোটাল বইটাই রিডিং দিবেন, টোটাল বইটাই আপনি রিডিং দিবেন। আবার এমন হতে পারে যে সামনে আপনার লিখিত পরীক্ষা আছে, সো আপনার লিখিত পরীক্ষা যদি সামনে থাকে তাদের জন্য এক টাইপের পরামর্শ, আর যাদের সামনে শুধুমাত্র ভাইবা আছে তাদের জন্য এক টাইপের পরামর্শ। যাদের সামনে শুধু ভাইবা আছে তারা এই পুরা ভাইবার একটা গাইড বই কিনে নেবেন এবং সেটা পুরা রিডিং পড়বেন। পুরা ভাইবাটা রিডিং পড়ার পরে আপনি বুঝে যাবেন কোন কোন প্রশ্নগুলোকে আপনার একটু বারবার দেখা উচিত। এইগুলো আপনি দেখবেন, আর কিছুই করা লাগবে না ভাই, আর কিছুই পড়া লাগবে না। আপনি নিউজ দেখবেন এবং আপনি যদি আপনার ফরেন চয়েস থাকে বা আপনার অ্যাডমিন থাকলেও আপনি এটা করতে পারেন, আপনি একটু ইংলিশে কথাবার্তা বলার করেন। আমাদের মধ্যে যে ইংলিশে কথা বলার যে একটা জড়তা আছে, এই জড়তাটা যেন কেটে যায় এবং আপনি যেন মোটামুটি আপনার আত্মবিশ্বাসটা আসে যে আমাকে এই প্রশ্ন ইংরেজিতে করলে আমি উত্তর দিতে পারবো। তবে আপনাকে কোনো একটা প্রশ্ন করলো, যে প্রশ্নের উত্তর আপনাকে একটু মনে করে দিতে হবে, সেই প্রশ্নের উত্তরে আপনি সরি স্যার বলে দিবেন। আমার পরামর্শ, আপনি কখনোই, সাধারণত এরকম হয়, আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি ধরেন খুবই ফর্মালভাবে বসে আছেন এইভাবে, আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি মনে করতে পারতেছেন না, আপনি একটু এরকম চোখটা বন্ধ করে বা বিল্ডিংয়ের কর্নারের দিকে, মানে রুমের কর্নারের দিকে তালিকে বা এইরকম যে মনে করার চেষ্টা করে মানুষ এরকম, বা আপনি মাথায় এটা কি যেন ছিল এরকম, এই কাজ করাই যাবে না ভাই, ফেল করাই দেবে, জিরো পাবেন আপনি, ফেল করাই দিবে। আমার সামনে হইলে আমি ফেল করাই দিব, যে এরকম একটা ফর্মাল জায়গায় এসে তার মনে করে উত্তর দেওয়া লাগতেছে, আপনি জাস্ট সরি বলবেন। যেমন 44তম BCS আমার একটা কোশ্চেন করেছিল, বাংলাদেশ কি প্রোডাক্ট এক্সপোর্ট করে আপনি জানেন? আমি বলছি জি স্যার জানি। বলছে আপনি সিরিয়ালি বলতে পারবেন যে টাকার অঙ্কে বেশি থেকে কমের দিকে সিরিয়ালি 5টা পণ্য বলেন বাংলাদেশে করে ইম্পোর্ট করে, সরি প্রথমে বলছে এক্সপোর্ট করে। তো আমি কিন্তু বাংলাদেশের টপ 5টা এক্সপোর্ট পণ্যের আমি কিন্তু নাম বলতে পারি, কিন্তু এইটা যে সিরিয়ালি যখনই শব্দটা আসছে তখনই বলছে স্যার এটা আমার জানা নাই। তখন আমাকে বলতেছে যে আপনার এটা জানা নাই? আসলে স্যার আমি বাংলাদেশের এক্সপোর্ট পণ্যগুলো জানি স্যার, তবে স্যার আমার সিরিয়ালি জানা নাই। তখন উনি একটা মুচকি হাসি দিলেন এবং মুচকি হাসি দিয়ে বললেন যে আচ্ছা 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 ঠিক আছে। তো এবং আমি এই কথা বলার সাথে সাথে বলছি স্যার আমি বাংলায় বলতেছিল, তখন আমি বলতেছি দুঃখিত স্যার আমি। তো তিনি মুচকে হাসি দিয়ে বুঝতে পারছেন যে আমি কোশ্চেনটা আসলে অ্যাভয়েড করে যাচ্ছি, এটা আমি তার মুচকে হাসি দেখে বুঝতে পেরেছিলাম। তো সাধারণত এরকম সিচুয়েশন হবে এবং প্রত্যেকের সিচুয়েশন আলাদা। আপনার সাথে কি হবে আসলে আপনি কিছুই জানেন না। এই টাইমে পত্রিকা পড়াটা খুবই জরুরি এবং পত্রিকা, আপনি কোন পত্রিকা পড়বেন এটা আপনিই ঠিক করে নেবেন। আমি সাধারণত একটা ইংলিশ পত্রিকা এবং একটা বাংলা পত্রিকা পড়তাম এবং যে জিনিসগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবস্থা
বা আন্তর্জাতিক ব্যবস্থায় একটা বড় হাইলাইটেড বোল্ড জিনিস নিউজ কয়েকদিন পর পর হচ্ছে এবং এই বিষয় নিয়ে ভাইবা বোর্ডে প্রশ্ন করতে পারে, সেইগুলো আমি ওই ফিচারটা একটা ছবি তুলে রাখতাম। তো আমি তো ওই পত্রিকার ওই নিউজটা পড়ছি, ছবি তুলে রাখলে কি হয়, যখন আমি আগের ছবিগুলো ফোন থেকে দেখি তখন ওই হেডলাইনটা দেখলেই কিন্তু আমার ওই জিনিসটা আবার মনে আসতো, আচ্ছা এরকম একটা ঘটনা আছে। কেননা এরকম প্রশ্ন করতে পারে যে আজ এরকম একটা ঘটনা ঘটতেছে, আপনি জানেন কি না, বা এই বিষয়ে আপনার মতামত কী, বা কী ঘটতেছে, এই টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে। কিন্তু এই ভাইবার এই গাইড বইয়ের বাইরে কয়েকটা জিনিসে মোটামুটি প্রিপারেশান থাকা উচিত। সেটা হচ্ছে আপনার যে নিজ জেলা, আপনার স্থায়ী ঠিকানা যে জেলায়, এই জেলা সম্পর্কিত তথ্য, যেমন এই জেলার বর্তমান জেলা প্রশাসককে, আপনার উপজেলার বর্তমান ইউনোকে, এবং আপনার জেলার কয়েকজন বিখ্যাত মানুষ এবং কয়েকজন কুখ্যাত মানুষ। কুখ্যাত মানুষ বলতে সাধারণত আমরা ৭১-এর যারা রাজাকার বা বিভিন্ন সময় বাংলাদেশের যারা আসলে খুবই অন্যায় করেছেন এদেরকে বুঝি। তো আপনার এলাকার কয়েকজন বিখ্যাত মানুষ, কয়েকজন কুখ্যাত মানুষ। আপনার এলাকায় যদি কোনো বিখ্যাত খাবার থাকে যেটা বাংলাদেশে সবাই জানে, বা আপনার এলাকার ইতিহাস ঐতিহ্যের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তো এই বিষয়ে আমার পরামর্শ হচ্ছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলাদেশের ৬৪টা জেলার আলাদা আলাদা বই পাওয়া যায়। এটা আপনারা অনলাইনেই কিনতে পেয়ে যাবেন। তো আপনার জেলার যে বইটা, সেই বইটা আপনি কিনে নেবেন। সেইখানের কিছু জিনিসে যে বিখ্যাত কুখ্যাত মানুষ পেয়ে যাবেন, ইতিহাস ঐতিহ্যের ঘটনা পেয়ে যাবেন, বিখ্যাত ব্যক্তিবর্গের কথা পেয়ে যাবেন। এবং আপনার এলাকার যদি কোনো সাহিত্যিক থাকে, সেটা কবি হোক, উপন্যাসিক হোক, তাহলে তার লেখা বইগুলোর নাম এবং তার সিনপসিস আপনার জানা থাকতে হবে। ধরেন পুরা বই আপনি পড়েন নাই, বা সময় থাকলে এই কিছুদিনের মধ্যে পড়ে নিতে পারেন। যদি না থাকে তাহলে তার যদি একটা উপন্যাস থাকে, যে এরকম বলতে কোশ্চেন আসতে পারে যে তার লেখা কোনো পড়ছেন কিনা আপনি, তো আপনি বলবেন যে স্যার এই বইটা পড়ছি, বাট আপনি পুরোটা পড়েন নাই, বাট একটু একটু জানেন। তখন এমন যে যিনি প্রশ্ন করবেন তিনি তারও ওই বইটা পড়া থাকবে ব্যাপারটা তা না। আপনি আসলে ডিলটা কত ইউনিকভাবে করতেছেন, কত চমৎকারভাবে তার প্রশ্ন ফেস করতেছেন, এইটাই তারা দেখতে চায়। তো আপনি বললেন যে জি স্যার পড়ছি, তো এই বইটা কী নিয়ে, কোন জায়গাটা ভালো লাগছে, তখন আপনি তো যেহেতু সিনপসিস অনলাইনেই এখন পাওয়া যায়, তো আপনি সেই সিনপসিসটা একটু দেখে নিয়ে রাখবেন যে কি ক্যারেক্টার কারা ছিল, গল্পটা কেমন, কোন কোন বিষয় ফুটায় তুলছে, এই বিষয়টা খুবই জরুরি। আপনার এলাকার যদি কোনো বিখ্যাত ধরেন চিত্রশিল্পী বলেন, শিল্পী বলেন, বা মানে কোনো বিখ্যাত কিছু মানুষ, তাদের সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এটা খুবই জরুরি। কেননা যদি আপনার এলাকা নিয়ে কোনো প্রশ্ন আছে, আপনি যদি না পারেন তাহলে এটা বলো আপনি তো নিজ এলাকা সম্পর্কেই জানেন, আপনি দেশ সামলাবেন কিভাবে। আর আপনার সাবজেক্ট, আপনি কি বোথ ক্যাডারে পরীক্ষা দিচ্ছেন নাকি জেনারেল ক্যাডারে ভাইবা দিতে গেছেন, এটা ম্যাটার না। আপনার সাবজেক্ট, ধরেন আপনি বাংলায় পড়েছেন, বাংলা নিয়ে আপনাকে সাধারণত কোশ্চেন করার চান্স খুবই বেশি। আপনি যে সাবজেক্টে, সেই সাবজেক্ট থেকে প্রশ্ন করার চান্স খুবই বেশি। তবে এই ক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ার সাহেবদেরকে কিছু ব্যাপার বলি, মানে খুব বেশি ইঞ্জিনিয়ারিং জার্গন কসলাতে যাবেন না, বা খুব বেশি ধরেন থিওরির নাম বলে আপনি বললেন যে আমি বিশাল জানি প্রকাশ করে দিব আজকে, এইরকম চিন্তা করবেন না। আপনি সাধারণত শ্যালোভাবে একটা জিনিসকে ব্যাখ্যা করবেন, খুবই শ্যালোভাবে। কেননা ৪৩তম বিসিএসের ভাইবাতে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে রেল লাইনের মাঝখানে ফাঁকা রাখা হয় কেন। ৪৪তম বিসিএসে আমার প্রশ্ন করেছিল যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পার্থক্য কী। প্রথম কোশ্চেনে তারা বলেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কী কাজ করে, তখন আমি হিট, দেন পাওয়ার প্রোডাকশান, এইগুলো নিয়ে কথাবার্তা শুরুতে বলতেছিলাম। তখন বলতেছে হিট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি মেশিন, তখন আমি বলছি জি স্যার মেশিন, ইঞ্জিন নিয়ে এবং অটোমোবাইল নিয়ে কাজ করে। তার মানে যিনি প্রশ্ন করতেছেন তিনি কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ অল অ্যাবাউট হিট, এই জিনিসটা কিন্তু তিনি মেকানিক্যাল মানেই তারা মেশিন পত্র, ইঞ্জিন এইগুলা জানতে চায়। সো দ্যাটস ওয়াই আপনি খুব বেশি ডেপথের কথাবার্তা বলবেন এটা ওইখানে বলতে যাবেন না, কিন্তু হিতে বিপরীত হবে। আপনি বোঝানোর ট্রাই করবেন, সুন্দর সাবলীলভাবে বোঝানোর ট্রাই করবেন, মানে আপনার কিন্তু ওইখানে ইঞ্জিনিয়ারিং নলেজ ঝাড়তে যাবেন না যে এই স্যার অমুক একটা থিওরি আছে স্যার এই বিষয়ে, এগুলো বলতে যাবেন না। কিন্তু আপনি খুবই সাধারণভাবে, ধরেন আপনি ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টারমিডিয়েট, এইভাবে আপনি কথাবার্তা বলবেন। আপনার সাবজেক্ট নিয়ে কী টাইপের প্রশ্ন আসতে পারে এটা আপনি জানেন।
তো তার একটা সাম্যক ধারণা থাকতে হবে, নিজের সাবজেক্টের সাথে আপনার চয়েসকে রিলেট করতে হবে। যে ধরেন আপনাকে এরকম বসতে, আচ্ছা বাংলায় আপনি পড়তেছেন, তাহলে প্রশাসনে এসে বাংলায় আপনি কি করবেন, কি কাজ করতে পারেন? তখন আপনি বলতে পারেন যে জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু শিক্ষা এবং আইসিটি একটা শাখা আছে, এবং জেলা প্রশাসকের কার্যালয়ে একজন এডিসি শিক্ষা থাকেন, যিনি টোটাল জেলার শিক্ষা, আইসিটি, বিজ্ঞান এইগুলো তিনি দেখভাল করেন। তো আমি জেলার শিক্ষা খাতে আমার বাংলার জ্ঞান দিয়ে পরিবর্তন করতে যাবেন, আপনি এখানে রেগুলেশন করতে আসেন নাই, আপনি এইখানে মানে আপনি আপনার দায়িত্ব খুবই ভালো মতন পালন করতে পারেন, এটা গুছিয়ে আপনি বলবেন। আবার এইরকম যে এইটা আপনার ফার্স্ট চয়েস, মানে আপনি কেন সিভিল সার্ভিসে আসতে চান, তখন কিন্তু আপনি বারবার দেশ সেবা করতে চাই এবং আমি বাংলাদেশকে পরিবর্তন করতে চাই, বিশ্ব মঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে চাই, এগুলো সাধারণত খুবই ভালো কথা। বাট শুধু এই কথা আপনি বলবেন না, আপনি বলবেন যে ক্যারিয়ার হিসেবে আপনার একজন কর্মজীবনে আপনার কিছু আর্থিক ব্যাপার, সামাজিক সম্মান এবং রাষ্ট্রের উন্নয়নে যেন বা রাষ্ট্রকে তুলে ধরার জন্য আপনি আপনারও যে চাহিদা আছে, মানে আপনার এই চাকরিটা শুধুমাত্র আপনি রাষ্ট্রের জন্যই করতে আসছেন এই টাইপের বুলি ঝাড়বেন না, ওইটা যে আপনারও দরকার এইটাও ফুটায় তুলবেন, যে এইখান থেকে আপনি আপনার আর্থিকভাবে এবং সামাজিকভাবে আপনি নিজেকে মানে খুব ভালো মতন আপনার জীবন পরিচালনা করতে পারবেন। এই জন্যই স্যার আমি এইখানে আসতে চাই, এবং আমি রাষ্ট্রের আইন মেনে এই দায়িত্ব আমি স্যার সঠিকভাবে পালন করতে পারবো বলে আমি স্যার নিজেকে বিশ্বাস করি, এই জন্য স্যার আমি সিভিল সার্ভিসে আসতে চাই। কিন্তু আপনি এইরকম বলতে যাবেন না যে আমি বিশাল কিছু করে ফেলবো এই টাইপের, মানে আপনি বিপ্লবীদেরকে রাষ্ট্র সাধারণত পছন্দ করেন না, বিপ্লবীদের, কেননা রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট আইন আছে। আপনি যদি সঠিক আইন মেনে সঠিক কাজগুলো করেন, তাহলেই আপনি এই রাষ্ট্রের একজন সবচেয়ে, আমার কাছে মনে হয় যে সবচেয়ে রিমার্কেবল একজন সিভিল সার্ভেন্ট হবেন। আইনের বাইরে গিয়ে তো আপনি কিছু করবেন না, আর রাষ্ট্রের প্রত্যেকটা আইন করা হয়েছে রাষ্ট্রের ভালোর জন্য, সো এইগুলো একটু মাথায় রাখতে হবে। তো আসলে ভাইবা নিয়ে অনেক আলোচনা করা যায়, একবারে কথাই হচ্ছে ভাইবা কিছুই না ভাই, একবারে সহজ একটা জিনিস ভাইবা। তবে অনেকের ভাইবা এক্সপিরিয়েন্স দেখে ঠাস এই কোশ্চেন করছে, সেই আরে এইগুলো তো আমি জানি না, এইটা দেখে ভাই হতাশ হওয়ার কিছু নাই। আমি ভাই ভাইবা এক্সপিরিয়েন্স পড়তামই না, দুই একটা এক্সপিরিয়েন্স পড়ে আমার কাছে মনে হয়েছে যে এই কথা কি সত্য, আসলে আমি পরে পড়েই নাই একটাও। সো এইগুলা দেখে চাপ খাওয়ার কিছুই নাই। ভাইবা বোর্ড একটা খুবই সহজ জায়গা, খুবই চমৎকার একটা জায়গা। আপনার সাথে তারা যদি খুবই রুডভাবে তারা পেশ হয়, এর মানে তারা আপনার ওই রুড সিচুয়েশনটা আপনি হ্যান্ডেল করতে পারেন কিনা এটা তারা দেখার চেষ্টা করতেছে, এই তাছাড়া কিছুই না। প্রত্যেকটা কোশ্চেনের উত্তর সরি বলে দেন, তবে আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার চয়েস কি, আপনার বাড়ি কোথায়, আপনি কোন সাবজেক্টে পড়েছেন, এইগুলো মৌলিক বিষয় আপনাকে পারতে হবে আর কি। আপনার এইটা পারার দরকার নাই যে আপনি বলেন তো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি, আবার এইরকম বলেন তো আপনার জেলার সবচেয়ে প্রথম যিনি ডিসি ছিলেন তার নাম কি, এইগুলো পারার দরকার নাই। বা আপনার ইউনিভার্সিটির বলেন তো আপনার ডিপার্টমেন্টের প্রথম ডিপার্টমেন্ট হেডকে, আপনি বলেন তো বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি, বলেন তো বাংলাদেশের এখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নাম কি। এই টাইপের প্রশ্ন আপনি নাও পারতে পারেন, আপনার জানা নাই, আপনি বলবেন যে জানি না। আপনাকে কিন্তু এখন বর্তমান দেখা যাচ্ছে যে বর্তমান কমিশনে এরকম অনেক প্রিলিমিনারিতে যে টাইপের প্রশ্ন আসে ওই টাইপের প্রশ্ন করতেছে, এগুলো পারার দরকার নাই ভাই, এগুলো পারারই দরকার নাই। আপনি বলবেন যে পারলে খুবই ভালো, না পারলে আপনি বলবেন স্যার দুঃখিত স্যার এটা আমার জানা নেই স্যার। তো আপনি খুবই এবং বা সরি স্যার এটা আমার জানা নেই স্যার, খুবই চমৎকারভাবে আপনি সরি বলে দেন। সরি ইজ এ ভেরি গুড আনসার আই থিঙ্ক, এবং আমার কাছে মনে হয় কিছু কিছু প্রশ্নের উত্তর করার চেয়ে সরি বলে দেওয়া ভালো। তো কিছুই পারতে হবে না ভাই, জাস্ট ভাইবা বোর্ডে ওই সময় খুব ঠান্ডা মাথায়, ভাইবা বোর্ডে কোনো বেয়াদবি করা যাবে না। কিন্তু আমি একজনকে চিনি, তিনি ভাইভাই ফেল করেছিলেন, এবং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা ফেলটা কেন দিল, তখন সে বলছে যে প্রথম থেকেই ভাইবা বোর্ডে আমার সাথে এত ক্যাজুয়াল আলাপ করতেছিল, আমাকে এটাও জিজ্ঞাসা করছে এই প্রেম করেন নাকি। পরে ও বলছে যে স্যার প্রেম করি না। কি বলেন প্রেম করেন না, আপনি ইউনিভার্সিটির একটা ছেলে প্রেম করেন না, প্রেম করবেন গিয়ে এক সপ্তাহের মধ্যে প্রেম করে ফেলবেন, এইরকম ক্যাজুয়াল কথাবার্তা বলছে। এবং ক্যাজুয়াল কথাবার্তা বলে এটাও কিন্তু এক ধরনের জাজমেন্ট। ও ভাবছে বা
এই বোর্ড তো খুবই চমৎকার। এক পর্যায়ে ওকে বলছে, ও একটা চাকরি করে এবং বেশ ভালোই চাকরি করে। ওকে বলছে যে, এই আপনি তো একটা ভালো চাকরি করেন, তাহলে আপনি বিসিএসে আসতে চান কেন বলেন তো? তখন ও বলছে, স্যার বিসিএসের বাজার তো আগুন। কোশ্চেনের আনসারটা কি দিছে, বিসিএসের বাজার তো আগুন। তখন বোর্ড বলছে যে ঠিক আছে আপনি আসেন, এবং সে ফেল করছে। তো আপনার সাথে তারা ক্যাজুয়াল আসতে পারে, ক্যাজুয়াল কথাবার্তা বলতে পারে, কিন্তু আপনিও নিজেকে ওই জায়গায় নিয়ে যাবেন ব্যাপারটা তা না। আপনাকে ফর্মাল থাকতে হবে এবং আপনাকে খুবই ভদ্রভাবে তারা যাই করুক তাদের সাথে ইয়ে রাখতে হবে। আই কন্ট্যাক্ট খুবই 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 জরুরি। আপনি সরি বলবেন চোখে চোখ রেখে, চোখ রাঙিয়ে না, চোখে চোখ রেখে সরি বলবেন। আপনি তার চেহারার দিকে তাকাইতেই পারতেছেন না, তার চোখের দিকে, তো আপনি রাষ্ট্র সামলাবেন কিভাবে, জনগণ সামলাবেন কিভাবে? ভাইবা বোর্ড খুবই সহজ একটা জিনিস। অনেক ক্যাজুয়াল কথাবার্তা বললাম। যে কোনো একটা গাইড বই নিয়ে জাস্ট রিডিং পড়ে ফেলেন, নিজের সাবজেক্ট নিয়ে ধারণা রাখেন, আপনার ইউনিভার্সিটি নিয়ে ধারণা রাখেন, আপনার নিজ জেলা সম্পর্কে ধারণা রাখেন। এই কয়টা জিনিস। একটা বই কিনবেন, গাইড বই, আপনার সাবজেক্টিভ একটু ধারণা রাখবে, কেননা আপনার সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলবে। অবশ্যই অবশ্যই কথাবার্তা বলবে আপনার সাবজেক্ট, এবং আপনার সাবজেক্ট কীভাবে সিভিল সার্ভিসে প্রভাব রাখে। আপনার গাইড বই পড়া মানেই কিন্তু আপনার ক্যাডার সম্পর্কে জেনে গেলেন, ক্যাডারের পদক্ষেপণ জেনে গেলেন, এই ক্যাডারে কী কাজ করে, আপনি কেন এটা আসতে চান, এই বিষয়গুলো আপনি জেনে গেলেন আর কি। আপনার নিজ জেলা, আপনার ইউনিভার্সিটি, এই বিষয় আসে, এবং আপনার নিজ পরিবার নিয়েও কিছু কোশ্চেন করতে পারে যে, এবং আপনার সাথে এমনি আরও অন্যান্য আলাপ আলোচনা হবে। যে কোনো আলাপ আলোচনা থাক বা কিছু না পড়লেও চলে। আর যাদের সামনে রিটেন আছে তাদের উদ্দেশ্যে বলি, কঠিন রিটেন প্রিপারেশন নিতে থাকেন, খুবই রিটেন প্রিপারেশন নিতে থাকেন। রিটেন প্রিপারেশনও এক প্রকারের ভাইবার প্রিপারেশন। তো আপনার শুধু ওই যে মৌলিক গাইড বই থেকে মৌলিক কোশ্চেনগুলো জানতে হবে, আর মাথায় রাখতে হবে ভাইবা খুবই সহজ একটা জিনিস, খুবই চমৎকারভাবে আমি ভাইবাটা ফেস করে আসবো। দ্যাটস অল, আর কিছু না, আর কিছু না ভাই, আর কিছু না। এটা আর কিছুই করা লাগবে না। জাস্ট আপনি বই থেকে মৌলিক যে আপনার ক্যাডার চয়েস বা ওই ক্যাডার সম্পর্কে কিছু বিষয় কোশ্চেন আছে কিন্তু, যেগুলো সাধারণত ফান্ডামেন্টাল কোশ্চেন পারতেই হয়, ওইগুলা দেখে রাখবেন। আপনাকে একবার এক্সপার্ট হওয়ার দরকার নেই, ওইগুলা দেখে রাখবেন। আর যাদের সামনে শুধু ভাইবা, তারা সাথে একটা কাজ করবেন, রিটেনের সময় যে বাংলাদেশ বিষয়বলির সিলেবাসটা পড়ছেন না, এই টোটাল সিলেবাসটা একটা অল্প সময়ের মধ্যে ওভারভিউ দেওয়ার ট্রাই করবেন। খুবই অল্প সময়ের মধ্যে শর্ট করে একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করবেন, কেননা বাংলাদেশ বিষয়বলির নলেজটা ভাইবাতে একটা মারাত্মক কাজে দিবে, খুবই মারাত্মকভাবে কাজে দিবে ভাই। সো অনেক কথা বললাম, সবার আসন্ন ভাইবার জন্য খুবই খুবই শুভকামনা। আবার বলি, ভাইবা খুবই একটা সহজ জিনিস। এখানে শুধুমাত্র আপনার অ্যাটিটিউড চেক করা হয়, আপনার সাবজেক্টিভ জ্ঞান চেক করা হয় না। আপনি মানুষ হিসেবে কেমন এটা চেক করা হয়, আপনার সাবজেক্টিভ জ্ঞান চেক করা হয় না। আপনি এখানে 10টা কোশ্চেন পারসেন্ট দেখে আপনাকে 200তে 200 দিয়ে দিবে, আর পারেন নাই দেখে 0 দিয়ে দিবে, ব্যাপারটা এরকম না। একটা কোশ্চেন না পেরেও আপনি অনেক বেশি মার্ক পেতে পারেন। তো জাস্ট কনফিডেন্ট থাকেন, আরামে থাকেন, পড়ালেখা করেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার মতন মানুষ বাংলাদেশের সিভিল সার্ভিসে এসে রাষ্ট্রের উন্নয়নে যোগ্য ভূমিকা পালন করবে, আইন মেনে জনকল্যাণে আপনি কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।